তো আমরা করি একটার সাথে আর একটা মিলে, যে উনি 3 বিয়ে করছে, উনি কিছুতেই মাওলানা হতে পারবে না। 3 বিয়ে করলো কেন? আরে মাওলানাদেরকে বিয়ে করতে ইচ্ছা করে না? সব তুমি করবা, ওই সিনে যে হাঁস খাওয়া, সারাদিন পাপিয়ে কাণ্ডের মতো গিয়ে সেখানে গিয়ে বাইজি নিয়ে নাচানাচি করবা, সেতে কোনো সমস্যা হয় না। বছর পর বছর 4-5টা, এখানে একটা বিবি, ওখানে আর একটা যাকে বলে বান্ধবী, ওখানে আর একটা লিভিং টুগেদার করতেছো, না হয় তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, টাকা হয়েছে, তুমি এই সমস্ত ব্যাপার তুমি কিছু করতে পারবে। আর হুজুর হইলি সে মাদ্রাসায় কী করলো, ছেলেদের সাথে কী করলো, মেয়েদের সাথে কী করলো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে ইটস এ মানে ইট শুড বি ডিসকাসড ইন ওপেনলি। কথা হচ্ছে যে আমাদের দেশে এই ধরনের নিজের নাম, নিজের বাবার নাম, নিজের সন্তানের নামে রাস্তা করা, স্কুল করা, প্রতিষ্ঠান করা, এগুলো রেওয়াজ আগে থেকে টুকটাক ছিল। এখন আমরা যেটা বলছি যে আমরা একটা নতুন রাজনীতি দেখব, সেখানে নতুন রাজনীতির সেই ছন্দটা বা সেই উপস্থাপনটা আমরা দেখতে পাচ্ছি না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন এখন চলমান। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে যখন আলোচনা হওয়ার কথা, তখন আমাদের সংসদ দেখছে ভিন্ন এক দৃশ্যপট। কোথাও উপমার ছলে অসংসদীয় শব্দের ব্যবহার ও স্পিকার কর্তৃক তা এক্সপান্স করার নির্দেশ, কোথাও আবার সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওয়েভ ওভেন পাওয়া না পাওয়া নিয়ে তুমুল বিতর্ক ও ব্যক্তিগত পর্যায়ে ওভেন উপহার দেওয়ার অফার। এদিকে সংসদের ভেতরে যখন এই আলোচনা, তখন সংসদের বাইরে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে অন্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তি নিয়ে উঠছে রেওয়াজ ভাঙার প্রশ্ন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় নতুন ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রীর সন্তানদের নামের সাথে অলৌকিকভাবে মিলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। জনগণ কি তবে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে পুরনো ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখছে, নাকি এগুলো সংসদীয় গণতন্ত্রের এক একটি সাধারণ বিবর্তন? সংসদের কার্যক্রম ও রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আমার সর্বডানে আছেন গোলাম মোল্লা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মোল্লা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে জাতীয় সংসদে যখন বাজেট অধিবেশন চলমান, তখন বাজেট নিয়ে আলোচনার পরিবর্তে আমরা দেখছি মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কখনো দেখছি সংসদে অসংসদীয় শব্দ ব্যবহার হচ্ছে। এই যে সংসদের আমরা বিগত সময়ে যে রেওয়াজ দেখেছি, বর্তমান সময়ের সংসদের বাস্তবতা আসলে কি বার্তা দিচ্ছে? বিগত দিনে এই ধরনের ঘটনাগুলো ঘটেনি, যেহেতু একটা নতুন বন্দোবস্ত। এখানে বুঝতে হবে যে যা কিছু হচ্ছে একদম বাস্তবতা নিরিখে হচ্ছে। আপনি বাবুর্চি রান্নাবাড়া করছেন, তো সবাইকে পোলাও কুরমা, কালিয়া কোপ্তা খাওয়াবেন, কিন্তু আপনার পেটের মধ্যে ক্ষুধা, আপনি কখনো ভালো রান্না করতে পারবেন না। 9,30,000 বা 37,000 কোটি টাকার একটা বাজেট আপনি দেবেন, যে বাজেট যারা পাশ করবে তাদের বাসায় মাইক্রোওভেন থাকবে না, এটা একটা ফাজলামো নাকি? এটা তারা একটা অত্যন্ত যুক্তিগত, নিজে মানে পেটে ক্ষুধা রেখে তো আসলে আপনি কখনো কোনো কিছু করা যায় না। তো তাদের মাইক্রোওয়েভ ওভেন লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, আরও অনেক কিছু লাগবে। এটা যদি তারা মানে যারা দাতা, তারা বাজেট পাস করছে, তারা দিচ্ছে, আলোচনা করছে, এত কষ্ট করে তারা সেখানে গেছে, আর বিনিময়ে এই ছোটো একটা জিনিস তারা চেয়েছে, এটা নিয়ে অনেকে ট্রল করছে। আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, এবং এটা অতীতে কখনো হয়নি। বিকজ অতীতে যারা ছিলেন তারা তো জামাতের মতো এত সৎ লোক না, এদের এমনি অনেক টাকা পয়সা, হারাম টাকা, এই টাকা মিলে সব জায়গায়। জামাতে যারা লোকজন আছে এরা সারাটা জীবন ধরেন গনিমতের মাল, আল্লাহর মাল, জান্নাত, নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত, এই সব কিছু জিনিস করে তারা একটা পরিশুদ্ধ একটা জান্নাতি পরিবেশ এই জায়গায় রাখতে চাচ্ছে। ফলে সেখানে তারা আসলে যেভাবে নিজেদের অভাবের কথা অকপটে বলছে, এটাকে আপনি পজিটিভ হিসেবে নেন। আর যারা ঠিক আছে বলে আমাদের বাসায় মাইক্রো ওভেন দরকার নেই, কিন্তু অন্যদিকে দেখা গেছে টিয়ার কাবিকা সব বিক্রি করে মাইক্রো ওভেনে 1 বস্তা বিভিন্ন মানুষকে দিয়ে দিল। তো জামাতের লোক তো সেই কাজ করছে না। দে আর ডুইং দ্য বেস্ট থিং, যে হ্যাঁ আমরা সৎভাবে মানে শাসন করব, আল্লাহর আইন কায়েম করব, ভালোভাবে কাজ করব, কিন্তু আমাদের পেটের ক্ষুধা যেটা আছে, প্রয়োজন যেটা আছে, সেটা আপনাদেরকে মিটমাট করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে একজন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তো তিনি নিজে উপহার দিতে চেয়েছেন।
তো জামাতের আমিষ মহোদয় সভাপতি, উনি অত্যন্ত ভদ্রলোক মানুষ। তিনি যদি জিজ্ঞাসা করতেন, আচ্ছা আপনি এত টাকা দিতে চান, আপনার টাকা আসলো কোত্থেকে, এ টাকার কি জাকাত দেওয়া আছে, আয়কর দেওয়া আছে, আমরা হালাল টাকা ছাড়া নেব না। আপনি যদি হালাল হয় আপনি আগে ডিক্লেয়ার করেন যে আপনি আমাকে যা দিবেন, এই যে 300 জন সংসদ সদস্যদের বাসায় একটা করে মাইক্রোওয়েভ ওভেন দিবেন, সবাইকে দেওয়ার জন্য আপনার কি ধরনের সামর্থ্য আছে, টাকা আছে। তো এই কথা তিনি জিজ্ঞেস যে করেন নাই, ইট মিনস তার যে ভদ্রতার লেভেল অনেক উচ্চ স্তরের। আবার যদি সে বলে যে না, মানে পার্থ সাহেব যদি বলে যে আমি সবাইকে দিতে চাইনি, আমি শুধু ওনাকে দিতে চেয়েছি, সেক্ষেত্রে প্রশ্ন হতে পারতো উনি আপনার কি হন, আপনার সাথে ওনার কিসের সম্পর্ক, হ্যাঁ, মানে খুব পীড়িতের সম্পর্ক, কোন পর্যায়ে সম্পর্ক আছে যে সম্পর্কের বিনিময়ে আপনি তাকে একটা মাইক্রোওভেন দিতে চাচ্ছেন আমাদের এত লোককে বাদ দিয়ে। এই কথাগুলো আলোচনা হতে পারতো যে আমার একটা ভদ্রলোকের দল, তারা এই জিনিসগুলো করেনি। ফলে আমি মনে করি ইটস ওকে, কোয়াইটস ওকে। এখন পর্যন্ত এতটুকু যদি না হয়, আলাপ আলোচনা হয়নি। এখন ধরেন আগে যারা আছে তাদের বিরুদ্ধে 16 লক্ষ কোটি পাচারের অভিযোগ আসছে। এখন বর্তমান যারা আসছে তারা টুকটাক একটু ভুল ভাল করছে, একটু কথাবার্তা উল্টে বলছে, ইংরেজি বাংলা মিলিয়ে কথাবার্তা বলছে। আমরা তো বিনোদন পাচ্ছি। আমাদের এই সময়টাতে কত অভাব অভিযোগ, চারিদিকে এত কিছুর মধ্যে যে পার্লামেন্ট যে আমাদেরকে আনন্দ দিচ্ছে, আমি মনে করি যে উই শুড কংগ্রাচুলেট, আমার তাদেরকে কংগ্রাচুলেট করা উচিত। আমার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এভাবেই চলতে থাকুক। উই আর হ্যাপি মোর দ্যান এনিথিং। কিন্তু আমরা আরো একটি বিষয় লক্ষ্য করলাম, মাওলানা মামুনুল হক তার পরকীয়া এবং মুতা বিয়ে নিয়েও সংসদে আলোচনা হলো এবং পরে স্পিকার সেটিকে এক্সপাঞ্জ করেছেন। কিন্তু একটি প্রশ্ন রাখতেই চাই, মানুষের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জবাবদিহিতার সীমারেখা আসলে কি? কোনো সীমারেখা নাই। এটা মুতা বিয়ে একটা বিশ্বনন্দিত, অনেক লোক ইরানে যেতে চায় শুধুমাত্র মুতা বিয়ে করার জন্য। অনেক বাঙালি আছে, আপনি কি দেখবেন, যেটা হুজুর শুধু না, হুজুরের বাইরে এমনি সাধারণ লোকজন আছে যারা বাংলাদেশে আসলে বিয়ে থা করতে পারে না, তাদের খুব শখ অল্প সময়ের জন্য কিছু একটা করে ফেলার জন্য। তারা এই মুতা বিয়ে করার জন্য অনেক ইরান যেতে চায়, বিকজ এটা ওখানে গভর্নমেন্টালি অফিসিয়ালি গ্রান্টেড। কাজে মুতা বিয়ে না আলাপ আলোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশে আসলে মুতা বিয়ে সম্ভব নয়। বাংলাদেশে যেটা আছে সেটা হলো যে অনেকে দেখেন লিভিং টুগেদার করছে, একসাথে বসবাস করছে। তো সেখানে মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব আলা হজরত, তিনি অ্যাটলিস্ট বিয়ে করেছেন, বিয়ের জন্য একটা দলিল করেছেন, এটা আন্তরিকতা নিয়ে। ভদ্রমহিলার নাম ঝর্ণা, এবং সে মানে কতটা তার সেই যে 3 নম্বর তৃতীয় স্ত্রী, তার প্রতি তিনি কতটা দয়াবান, নিকাহবান, যে কোর্টে সেই ঝর্ণা বেগম তিনি ভাষণ দিচ্ছিলেন, কথা বলছেন, তার বোধ হয় বোরকা ছিল না বা কোনো একটাই ছিল না, সামহাও তিনি তো সেখানে তাকে ধমক দিলেন যে তুমি তোমার যে এই শরীয়তে যে লেবাস এটা ঠিক রাখো। তো এরকম একজন দেবতার মতো মানুষ, ইসলামী শরিয়াত, তাহজিব, তমুদ্দিন সব কিছু ফলো আপ করছেন, ফলো আপ করে সে বিয়ে করেছেন। আচ্ছা আপনি বলেন তো, সম্রাট আলমগীর, এটা মানে যাকে বলে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের বৈধ স্ত্রী ছিল 800, আর 8000 তার দাসী ছিল, কৃতদাসী ছিল তার হেরেমে। আচ্ছা, জাহাঙ্গীরের একটা পশম স্পর্শ করতে পারছে কেউ? কত বড় বড় মাওলানা ছিল, এর কারণে ডান্ডা ছিল কাছে। মাওলানা মামুনুল হক সাহেব যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন, সালাউদ্দিন সাহেবের জায়গায় হতেন, তাহলে আপনি দেখতেন যে এই যে তার তৃতীয় বউ যে ঝর্ণা বেগম যাকে নিয়ে হয়েছে, তার পা ধরে সালাম করার জন্য কত মানুষ যে দৌড়দৌড়ি করতো। এখন যারা মুতা বিয়ে নিয়ে কথাবার্তা বলছে, এরাই দেখেন ঝর্ণা বেগমের পিছিয়ে পিছিয়ে ছুটতে। আমাদের দেশে ক্ষমতা যেমনটি বিএনপি সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন, বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে নারীসহ ধরা পড়লেন মুতা বিয়ের নামে, সেটা আসলে কি ছিল আমি জানি না। না, এই মানে বক্তব্যটা তার কোনো মতো এটা দেওয়া ঠিক হয়নি। মূল ব্যাপার হলো যে আমি যদি সংসদীয় রীতি ধরি, মামুনুল হক ইজ নট ইন দ্য পার্লামেন্ট, তিনি পার্লামেন্টে নন, পার্লামেন্টের ভিতরে নাই, কাজেই পার্লামেন্টের বাইরে একটা বিষয় এখানে আনা ঠিক হয়নি। 2 নম্বর হলো যে এত কিছুর পরেও মামুনুল হক তার যে পরিবার, তিনি কটা বিয়ে করবেন বা না করবেন তার স্ত্রী, অন্য যারা স্ত্রী আছে তারা জানেন। তারা তো কেউ ওই এমপি সাহেবের কাছে বিচার দেয় না যে দেখেন গো আমার স্বামী অমুক জায়গাতে বিয়ে করেছে, আপনি একটু বিচার করে দেন, পার্লামেন্টে বলেন। তো সে কোনো কিছুই করে না, তার স্ত্রী বলে নাই, তার সন্তানদি বলে না, তার হুজুরের এই একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে একজন এমপি সাহেব, এখন যদি মামুনুল হক ওই মানে এমপি সাহেবের যে পার্সোনাল লাইফ সেগুলো নিয়ে কথাবার্তা বলে, আমাদের জীবনে একটু দাগ না আছে এরকম কার জীবন আছে বলেন তো?
আমরা যে খোঁচাখুচি করবো মোরালেস সবারই কিন্তু মানে কম বেশি, কারোটা হয়তো প্রকাশ্যে আসছে, কারোটা আসেনি, কিন্তু মোরালেস ত্রুটি আছে সবারই। আমি মনে করি না যে ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা রাজনীতিতে আনা উচিত। আমরা রাজনীতিতে মামুনুল হককে বিচার করব তার রাজনৈতিক কর্মকাণ্ড দ্বারা। আবার এই মামুনুল হক যখন তার মাদ্রাসাতে গিয়ে তিনি অধ্যক্ষ হিসেবে বসেন, তখন তার পরিচয় হবে অ্যাজ এ প্রিন্সিপাল। আবার তিনি যখন একজন হাদিস বিশারদ হিসেবে আসেন, তখন তার হাদিস বিশারদ হিসেবে আসবে। তো আমরা করি একটার সাথে আর একটা মিলে, যে উনি 3 বিয়ে করছে, উনি কিছুদিন মাওলানা হতে পারবে না। 3 বিয়ে করলো কেন? আরে মাওলানাদেরকে বিয়ে করতে ইচ্ছা করে না? সব তুমি করবা, ওই সিনে যে হাঁস খাওয়া, সারাদিন পাপিয়ে কাণ্ডের মতো গিয়ে সেখানে গিয়ে বাইজি নিয়ে নাচানাচি করবা, সেতে কোনো সমস্যা হয় না। বছর পর বছর 4-5টা, এখানে একটা বিবি, ওখানে আর একটা যাকে বলে বান্ধবী, ওখানে আর একটা লিভিং টুগেদার করতেছো, না হয় তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, টাকা হয়েছে, তুমি এই সমস্ত ব্যাপার তুমি কিছু করতে পারবে। আর হুজুর হইলি সে মাদ্রাসায় কী করলো, ছেলেদের সাথে কী করলো, মেয়েদের সাথে কী করলো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে ইটস এ মানে ইট শুড বি ডিসকাসড ইন ওপেনলি। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, সংসদের ইতিহাসে মন্ত্রী প্রতিমন্ত্রীদের স্থায়ী কমিটিতে না রাখার একটা শক্ত রেওয়াজ ছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলমের অন্তর্ভুক্তির ফলে প্রশ্নের মুখে পড়েছে। এই অন্তর্ভুক্তি কি কোনোভাবে স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে? একটু তো সমালোচনা যেটা হয়েছে এটা তো যৌক্তিক আমি মনে করি, কারণ শাহ আলম সাহেব এমনিতেই তো বিভিন্ন বিষয় নিয়ে তাকে নিয়ে কথা উঠেছে, এবং আমরা দেখি যে আজকে আমি বেশ কয়েক জায়গায় সমালোচনা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সবসময় তার যে ফ্রেন্ড সার্কেল, তার যে ক্লোজ সার্কেল যেটা, সেটা নিয়ে অতীতেও সমালোচনা ছিল। এবারও দেখা গেছে যে তার ক্লোজ সার্কেল নিয়ে এই আলোচনাগুলো উঠছে। ইতিমধ্যে আপনি নিজেই বললেন যে ইউনিয়ন পরিষদের নামের 4টা নাম, একটা বংশীয়, 2টো তার সন্তানের নামে, ছেলের নামে, আর একটা তার ভাতিজির নামে, এই অভিযোগটা উঠেছে। তিনি তো দাবি করেছেন অলৌকিকভাবে মিলে গেছে। উনি অলৌকিক বলেন নাই, উনি বলছেন কাকতালীয়। সরি, উনি অলৌকিকই বলেছেন। হ্যাঁ, সরি, অলৌকিকই বলেছেন। হ্যাঁ, কাকতালীয় আর অলৌকিক যদিও অনেক ডিফারেন্স, আলাদা পার্থক্য। যাই হোক, তো এখন ডিটেইল ইনকোয়ারিতে যখন যাওয়া হয়েছে, উনি যেটা দাবি করেছেন যে সেখানে এক ধরনের পাবলিক হিয়ারিং নেওয়া হয়েছিল। আজকে আমি বেশ কয়েকটা পত্রিকায় দেখলাম যে পাবলিক হিয়ারিং সেভাবে নেওয়া হয় নাই, এবং যেখানে পাবলিক হিয়ারিং নেওয়া হয়েছে বলছেন, সেখানে লোকেরা বলছেন কই আমরা তো শুনি নাই, জানি নাই। এবং 2টো জায়গায় পাবলিক হিয়ারিং এর কিছুটা উদাহরণ পাওয়া গেছে, এবং সেখানে দেখা গেছে যে বিএনপির কোথাও যুবদলের সভাপতি, কোথাও ইউনিয়নের সভাপতি ওই নামগুলো প্রস্তাব করেছেন। এনিওয়ে, কথা হচ্ছে যে আমাদের দেশে এই ধরনের নিজের নাম, নিজের বাবার নাম, নিজের সন্তানের নামে রাস্তা করা, স্কুল করা, প্রতিষ্ঠান করা, এগুলো রেওয়াজ আগে থেকে টুকটাক ছিল। এখন আমরা যেটা বলছি যে আমরা একটা নতুন রাজনীতি দেখব, সেখানে নতুন রাজনীতির সেই ছন্দটা বা সেই উপস্থাপনটা আমরা দেখতে পাচ্ছি না, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি। যেটা আপনি বললেন যে সংসদীয় স্থায়ী কমিটি করা হয় কেন? সংসদীয় স্থায়ী কমিটি করা হয় যাতে মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করা যায়, এবং সেখানে বিরোধী দলের সদস্যদেরকে রাখা। এবং আমাদের যে জুলাই সনদ যেখানে আমরা ড্রাফট করেছি, সেখানে কিন্তু বলা হয়েছে এরকম যে সংসদীয় কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে আপনার স্থায়ী কমিটির সভাপতি রাখার জন্য। এবং বিএনপি যে 31 দফা দিয়েছে, এবং নির্বাচনী যে আপনার কি বলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, আপনি দেখবেন ইশতেহার, বিএনপি এবং জামাত উভয় কিন্তু ইশতেহারে বলেছিল যে তারা জাতীয় সরকার গঠন করবে। ঠিক আছে, তো বিএনপি তো জাতীয় সরকার গঠনের দিকে যায় নাই। বিএনপি আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে একক দলীয়করণ, নিজস্ব লোকদেরকে বসানোর পথে হেঁটেছে। ঠিক জামাতেরও কিন্তু একই অবস্থা আপনি দেখবেন। জামাতও কিন্তু জাতীয় সরকারের কথা বলেছিল, কিন্তু বিরোধী দলে যখন সে গিয়েছে, সেখানে তার নিজের দলের লোকদেরকেই বা নিজের জোটের বাইরে এখন পর্যন্ত কাউকে যে সে অন্তর্ভুক্ত করেছে সেরকম কোনো নজির নাই। একটা নজির আছে, সেটা হচ্ছে যে একটা শহীদের মাকে প্রতিনিধি হিসেবে নেওয়া হয়েছে। একটা আপনি ধরতে পারেন এটা একটা মানে কি বলা যায়, কিন্তু অন্য কোনো বা প্রতিপক্ষ রাজনৈতিক দল বা অন্য কোনো একজন সিভিল সোসাইটির কাউকে সেখানে অন্তর্ভুক্ত করার বিষয়টা নাই। এবং জামাতের পক্ষ থেকে একটা শ্যাডো ক্যাবিনেট করার কথা ছিল, সেই শ্যাডো ক্যাবিনেটে দেখা গেছে নিজস্ব লোকদেরকে নিয়েই তারা ক্যাবিনেটটা করেছে। তো এখন হয়তো প্রশ্ন উঠতে পারে যে তাহলে সে কি নিজের দলের বাইরের লোক দিয়ে করবে?
হ্যাঁ, তাহলে জাতীয় সরকারের কথাটা বলেছিল বা কেন, বিএনপি বা কেন বলেছিল জাতীয় সরকারের কথা? অর্থাৎ আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে বাগাড়ম্বরগুলো করা হয়, যেমন আপনি প্রসঙ্গতেই তুলেছেন, যেটা রনিবা একটু করে বলেছে, যে ওনারা নিজ থেকেই বলেছেন যে আমরা প্লট নেব না, আমরা গাড়ি কি শুল্কমুক্ত গাড়ি নেব না। দেখেন, এটা কিন্তু একটা প্রিভিলেজ পার্লামেন্টের মেম্বারদের জন্য। এই প্রিভিলেজটা কেন দেওয়া হয়? যে তিনি যাতে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন, তার যদি একটা ভালো গাড়ি থাকে বা তার নিজস্ব একটা গাড়ি থাকে, তার যদি একটা ঢাকা শহরে বা কোথাও যদি তার একটা বাসস্থান থাকে, তাই না? এটা একটা প্রিভিলেজ, এবং এই প্রিভিলেজ সবার জন্য না, যাদের নাই তাদের জন্য, আমি যতটুকু জানি প্লটের ব্যাপারটা। আর গাড়ির ব্যাপারটা হয়তো সেই। এখন এইটার এসেন্সটা কি? এই যে আমি নেব না, এসেন্সটা হচ্ছে আসলে আমি ব্যয় সাশ্রয় করতে চাই। কিন্তু আমরা দেখছি এর পরক্ষণেই ওনারা এখন বললেন যে আমাদের অফিস দরকার, আমাদের অফিস নাই, আমরা অসুবিধা হচ্ছে, আমাদের মুভ করার জন্য গাড়ি দরকার। ওনারা গাড়ির কথা বললেন, অফিসের কথা বললেন, এবং ওই অফিস এবং গাড়ির কথা যখন বললেন তখন কিন্তু উভয় পক্ষ কিন্তু একজোট, এটার বিরোধিতা কিন্তু কেউ করে নাই। আর পর্দা আর মাইক্রোওয়েভ ওভেনের কথা তো এটা পার্লামেন্টে এটা এক্সপান্ড হয়েছে বা আলোচনা হয়েছে, যে এটা আসলে কমিটিতে আলোচনা করলে হয়তো এটা এইভাবে হাউসে তোলার দরকার ছিল না। এটা ভালো দেখায় না, কারণ মানুষ পার্লামেন্টের প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। এখানে আমরা আমাদের জাতীয় ইস্যু নিয়ে আমাদের অনেকগুলো ক্রাইসিস, দেখেন আমাদের একটা ভয়ানক অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের সীমান্ত কিন্তু রাত দিন পাহারা দিচ্ছে লোকেরা, এবং অনবরত সেখানে একটা থ্রেটের মধ্যে আমরা আছি যে কোনো না কোনো যদি কোনোভাবে একটা পোর্শন করে একটা টিমকে এখানে ঢুকিয়ে কেউ যদি দিতে পারে, সীমান্তে কিন্তু গন্ডগোল লাগবে। এবং আল্লাহ না করুক যদি কোনো না কোনো কারণে ফায়ার ওপেন হয়, তাহলে তো এটা ভয়ানক পরিস্থিতির দিকে এটা যেতে পারে। কারণ এখানে আপনার জেদাজিদের একটা ব্যাপার এসে যাবে, তখন আত্মসম্মান বোধের একটা জায়গা আসবে। সেই জায়গা থেকে আমি যেটা মনে করি, পার্লামেন্টের খুবই দ্রুত দরকার একটা পার্লামেন্টারি কমিটি, উভয় দলের মানে সরকারি দল বিরোধী দল মিলে কমিটি মিলে আমি মনে করি সীমান্ত এলাকা পরিদর্শন করা দরকার। সেখানে যে সাধারণ মানুষ বিজিবির সাথে মিলে যে পাহারা দিচ্ছে, তাদের সাথে গিয়ে সংহতি জানানো দরকার। দ্বিতীয় হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ব্যাপারটা নিয়ে ইন্টারন্যাশনালি ভয়েস রেজ করার জন্য আলাদা করে অ্যাসাইন করা দরকার। আমাদের এগুলোর দিকে গুরুত্বটা খুব দরকার। এর বাইরে ধরেন এই যে বাজেট হচ্ছে, বাজেটের কিছু টেকনিক্যাল জায়গা আছে যেখানে আমরা বাজেট কেন পার্লামেন্টে আলোচনা করি যে আর কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো ধরে ধরে আলোচনা করার। আপনি দেখবেন ম্যাক্সিমাম পার্লামেন্ট, বিশেষ করে অপোজিশনের এমপিরা বলছে যে আমরা অত অর্থনীতিবিদ নই, আমরা অত বাজেট বুঝি না। আরে বাবা, বাজেটটা করার দায়িত্বই তো পার্লামেন্টের, তাই না? তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই সমালোচনা করার উদ্দেশ্য এটা না। বা এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, সেখানে মামুনুল হক প্রসঙ্গ কেন আসবে, সেখানে কেন আপনার কোথায় কাকে গ্রেফতার করা হয়েছে, ইসলামী ব্যাংক আজকে একজন এটাও তুলেছেন যে ইসলামী ব্যাংক নিয়ে 1 ঘন্টা আলোচনায় কত কোটি টাকা মানে পার্লামেন্টের খরচ হয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে পার্লামেন্টে কেন আলোচনা হবে? এটা তো আলোচনারই বিষয় না। এটা তো একটা অন্যায় কাজগুলো কেন মানে এখানে মানে দেওয়া হবে, সাপোর্ট দেওয়া হবে। তো আমরা যেটা দেখছি এখানে, আমি একটু আমাদের মিডিয়ার দায়বোধের কথাটা আমি বলবো। মিডিয়া কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে পিক করে বেশি। হ্যাঁ, কে কাকে খোঁচা দিল, কে কোনটা ভুল করলো, কে কোনটা রং তামাশা করলো, এগুলোকে তখন হাইলাইট করা হয়। তো যার ফলে হয় কি, কিছু কিছু এমপি এই চান্সটা খোঁজেন। যেমন আমি খুব অবাক হয়েছি আজকে আন্দালিব রহমান পার্থ, উনি খুবই প্রাজ্ঞ একদম পুরনো পার্লামেন্টারিয়ান, উনি যেভাবে অফার করলেন যে আমি ওনাকে একটা ওভেন কিনে দিব, এটা পার্লামেন্টে কোনোভাবে গ্রহণযোগ্য। এবং তার আগে কিন্তু তিনি বলেছেন এটা আমাকে অনেক লজ্জা দেয়, একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন্স পেল না, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা। এটা তো খুবই লজ্জাস্কর, এটা কোনো সন্দেহ নাই। এবং উনি ভুল করেছেন, এটা কিন্তু লিডার অফ দ্য অপোজিশনও স্বীকার করেছেন, এটা কিন্তু স্পিকারের রুলিংও বলেছেন যে এই কথাটা আপনি এখানে না বললে ভালো হতো। কিন্তু এটা কাউন্টারে গিয়ে একজন পুরানো এমপি যেটা বলেছেন, পুরানো এমপিদের কাজ হচ্ছে বুঝিয়ে বলা যে ভাই এই আলোচনাটা এখানে না, এটাই যথেষ্ট ছিল সমালোচনা। এরপর উনি যে হেয়ালিটা করেছেন, এই যে এটার কারণে আবার লিডার অফ দ্য অপোজিশনকে দাঁড়াতে হয়েছে, স্পিকারকে একটা লম্বা রুলিং দিতে হয়েছে, অনেকগুলো কথা বলতে হয়েছে। এই অপ্রয়োজনীয় জায়গাগুলো আমরা হয়তো প্রাথমিকভাবে পার্লামেন্ট নতুন বললে আমরা এটাকে কিছুটা কম গুরুত্ব দিচ্ছি, কিন্তু এটা কিন্তু মানুষ কিন্তু পছন্দ করবে না। আলটিমেটলি মানুষ মনে করবে যে ওনারা সেখানে গিয়ে, যেমন ধরেন একজন এমপির বাসায় কি থাকবে, পর্দা থাকবে না, মানে আপনার মাইক্রোওয়েভ ওভেন থাকবে নাকি ওয়াশিং মেশিন থাকবে, এই জিনিসগুলো তো আমাদের জানার কথা না। এগুলো তো পাবলিকের, আমাদের দেশের মানুষের সাধারণত তারা চায় যে
আমার জন্য যারা কাজ করবে, আপনি দেখবেন যে লোকটা পায়ে হেঁটে কাজ করে, যে লোকটা রিক্সায় চড়ে কাজ করে, মানুষ কিন্তু তাকে খুব পছন্দ করে, তাকে পপুলার এক ধরনের ধারণা দেয়। ঠিক আছে, এখন জামাতের এমপিদের সম্পর্কে মানুষের ধারণা হচ্ছে এরা খুবই মানে মানে মানুষ, সাধারণ মানুষ। এখন মানুষ মনে করবে উনি তো দেখি পার্লামেন্টে গিয়ে এখন ওয়াশিং মেশিন চাচ্ছে, উনি তো পার্লামেন্টে গিয়ে উনি তো মাইক্রোওয়েভ ওভেন চাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একটা প্রিভিলেজ, সাধারণ পাওয়ার কথা, তাই না? কিন্তু এটা যখন আসে বাইরে আলোচনায়, এটা তখন তৈরি করে যে হায়রে আমার তো একটা মাইক্রোওয়েভ ওভেন নাই, আমার তো একটা ওয়াশিং মেশিন নাই, এমপিরা তো দেখি আমাদের পয়সা দিয়ে মাইক্রোওয়েভ ওভেন চালাচ্ছে। এই যে ধারণা যে আমার পয়সা দিয়ে আপনি এই বিলাসী দ্রব্য ব্যবহার করছেন বা আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাপারগুলো সারছেন, এই জিনিসগুলো পিপলকে কখনো আনন্দিত করে না, মানুষকে বরং ক্ষুব্ধ করে। আপনি দেখবেন যখন মানে জনপ্রতিনিধিরা যখন একটু ভালো খাওয়া দাওয়া করে, ভালো পোশাক আশাক পরে, ভালো জীবন ধারণ করে, মানুষ কিন্তু পছন্দ করে না সেটা। এই জন্য কিন্তু বহু জনপ্রতিনিধিদের দেখবেন তারা কিন্তু পিপলের সামনে গিয়ে খুব সাধারণ জীবনযাপনের এবং আপনার নিশ্চয় মনে আছে জনাব মুজিবুর রহমান মঞ্জু, গণ অভ্যুত্থানের দিন শেখ হাসিনার দুপুরের খাবারের মেনুও কিন্তু অনেক আলোচনায় ছিল। জি জি জি, হ্যাঁ, আমরা তো দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এই সমস্ত বিষয়ে যথেষ্ট একটা আস্থা মানুষের মধ্যে ফিরিয়ে এনেছেন। আস্থা বলতে কি, যেমন উনি খুব সিম্পল খাওয়া দাওয়া করছেন, আপনাদের সাংবাদিকেরা দেখলাম গেল তাদেরকে যে ঢেঁড়স ভাজি, তারপরে মানে খুব সিম্পল মেনু, আমি অত ডিটেল বলতে চাচ্ছি না। তারপর ওনার চলাফেরা জীবনযাত্রার মধ্যেও আমরা দেখছি, আমি সচিবালয়ে কালকে দেখলাম উনি সচিবালয়ে অফিস করতে গিয়েছেন, কিন্তু কোনো বাগাড়ম্বর নাই। অথচ আগে আমরা দেখতাম যে কোথাও যদি প্রাইম মিনিস্টার যেত সেখানে তো মানে এসএসএফ দিয়ে ভরিয়ে ফেলতো, পুলিশ দিয়ে বাইরে ভরে যেত যেখানে প্রধানমন্ত্রী আছেন। আমি একটা অফিসের নিচে গিয়ে বুঝতে পেরেছি যেখানে প্রধানমন্ত্রী এসেছেন, এর আগে আমি বুঝতে পারি নাই। তো এই জায়গাগুলো তো প্রধানমন্ত্রীর একটা বিরাট, আমি দেখি যে পজিটিভ রোল, কিন্তু এটার ছাপ প্রধানমন্ত্রী যে পজিটিভ রোলটা প্লে করছে তাকে অনুসরণ কি রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে? আমি সেই প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তার জীবনযাপনে এক ধরনের পরিবর্তন এনেছেন এবং তিনি সেই জীবনযাপনই করছেন, অতি সাধারণ জীবনযাপন, যেটি আপনি বুঝাতে চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যে রোল প্লে করছে সেটি তার দলের নেতাকর্মীরা অনুসরণ করতে পারছে কি? প্রধানমন্ত্রী বদলেছেন বিষয়টা এরকম না। আমি ওনাকে আগে থেকে যেটা দেখেছি, ওনার মধ্যে এই ধরনের সিম্পলিসিটি ছিল। মানে আজ থেকে 20-25 বছর আগে ওনাকে যখন দেখতাম তখন দেখেছি যে ওনার চলাফেরায় খুবই সিম্পল জীবনযাপন করতেন উনি। বিগত সময়ে আমি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, ওনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছিল, যেগুলো যে নানাভাবে অনেকে ট্রল করে ওনাকে নিয়ে, ওনার দুর্নীতির বিষয়টা, এটা কিন্তু কোনোটাই আদালতে প্রমাণিত হয় নাই। কিন্তু ওনার যাদেরকে নিয়ে সমালোচনা ছিল, ওনার বন্ধু সার্কেল, তারা কিন্তু সকলেই অনেক লম্বা সময় ধরে জেলে ছিলেন, নানা অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে। আমি যেটা বলছি, ওনার ওই জায়গাটা কিন্তু পরিবর্তন ঘটে নাই। উনি আগে যেরকম সিম্পল ছিলেন এখন আরো সিম্পল। আগে উনি তো প্রধানমন্ত্রী ছিলেন না, আগে ওনার সার্কেলটা ছিল সীমিত। সুতরাং সীমিত সার্কেলে যারা ছিল তারা সবাই দেখতেন যে উনি স্বাভাবিক জীবনযাত্রাই উনি করেছেন। এখন যেহেতু উনি প্রধানমন্ত্রী, এখন ওনার স্কোপটা অনেক বেশি, ওনার এখতিয়ারটা অনেক বেশি এসেছে ওনার নিজেকে নিয়ে, ফলে উনি ওই জায়গাটা করতে পারছেন। কিন্তু আপনি যেটা বলেছেন এটা স্পষ্ট উত্তর হচ্ছে, এটা নিচের দিকে কারোর মধ্যে সেই মানে ছাপটা নাই। এবং নিচের দিকে আপনি যদি খোঁজ নেন, প্রত্যেক মন্ত্রীরা কিন্তু যথেষ্ট প্রোটোকল নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। ইভেন এমপিদেরকে যদি আপনি দেখেন, তারা দল বল নিয়ে যাচ্ছেন। আপনি দেখেছেন কালকে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী কিন্তু তার এমপিদেরকে বলেছেন দেখে যে আপনারা এখানে কেন, আপনারা পার্লামেন্টে যান। শুধুমাত্র একজন এমপি পার্লামেন্টে এসেছেন, বাকিরা। এবং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু নামকরণের রাজনীতিকে নিরুৎসাহিত করেছেন। হ্যাঁ, উনি যেখানে আপনার কোথায় যেন ওনার মায়ের নামে একটা নামকরণ উনি কেটে দিয়েছেন, বলছে এখানে করবেন না। তাহলে এখন কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর তো উচিত হবে যে এই যে বগুড়ায় শিবগঞ্জে যে কাজটা হয়েছে, যেটা নিয়ে এত সমালোচনা হয়েছে, ওনার পক্ষ থেকে ইন্টারনালি একটা তদন্ত করা দরকার। তদন্ত করে রিয়েল ঘটনাটা জানা দরকার যে আসলে কেন হয়েছে এটা আপনি যতই বলেন, মানুষ অলৌকিকভাবে তো মানে এতটুকু ঘটনা ঘটতে পারে না। আমি একটা পত্রিকায় একটা খুব মজা করে লিখেছে যে একটা কাক তালের উপর পড়লো, তালটা ভেঙে পড়লো। প্রথমটা উনি স্বাভাবিক ছিলেন, পরের বার উনি দেখলেন যে আরেকটা কাকতালীয়, তৃতীয়টা তার কাকতালীয়, পঞ্চমটাতে যাওয়ার পরে উনি বলছেন এটা তার কাকতালীয় হতে পারে, এটা মিরাকল হতে পারে। তো এখন এত অলৌকিক ঘটনা আমাদের এখানে ঘটছে, তাই না? তো এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি যদি উনি স্টেপ নেন সরাসরি, তাহলে এটা একটা মানে কি বলা যায়, নজির হিসেবে দাঁড়াবে।
যদি সেটা না হয়, যেটা হয় কি, আমি এটা একটা গল্প বলি আপনাকে, সেটা হচ্ছে একজন রাজা, তার নাইট গার্ড যিনি রাতের বেলায় পাহারা দেন, উনি রাজাকে এসে বললেন, রাজামশাই আমি স্বপ্ন দেখেছি যে আপনি একটা ব্রিজ উদ্বোধন করতে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি বোমা বিস্ফোরণে আপনি মারা গেছেন। তো রাজা কিন্তু দেখেছেন যে নেক্সট উইকেই তার একটা ব্রিজ উদ্বোধন করার কথা, উনি নিজে না গিয়ে উনি একটা ডামি পাঠালেন সেই ব্রিজ উদ্বোধনের জন্য, রাজার মতো সাজিয়ে একজনকে পাঠালেন। ঠিকই দেখা গেল ওখানে বোমা বিস্ফোরণ হয়েছে। তখন রাজা রাজ্যময় ঘোষণা করলেন যে আমার এই নাইট গার্ড, আমার যে নৈশ প্রহরী, সে আমার জীবন বাঁচিয়েছে, এবং তার জন্য ব্যাপকভাবে জাঁকজমক করে তাকে উপহার সামগ্রী দেওয়ার একটা অনুষ্ঠান করলেন, সম্বর্ধনা অনুষ্ঠান করলেন। সম্বর্ধনার শেষ পর্যায়ে এসে তাকে একটা খামে ভরে একটা কাগজ দিলেন। সেটা কি খুলে দেখলেন যে তাকে ফায়ার করা হয়েছে, মানে তাকে বরখাস্ত করা হয়েছে। সবাই তো অবাক হলো, কি ব্যাপার, আপনার জীবন বাঁচালো, আপনি বরখাস্ত করলেন কেন? তখন বলল যে তার কাজ ছিল রাত জেগে আমাকে পাহারা দেয়া, কিন্তু সে রাতে ঘুমিয়েছে এবং স্বপ্ন দেখেছে, সুতরাং সে তার আসল দায়িত্বটা পালন করে নাই। এখন দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রের আসল দায়িত্ব কি? আসল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে পরিবর্তন করা, রাষ্ট্রকে মেরামত করা, রাষ্ট্রের সর্বাঙ্গে পরিবর্তন আনা। কিন্তু প্রধানমন্ত্রীর জীবনাচরণে আমরা পরিবর্তন দেখছি, কিন্তু সেটা যদি পুরো রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনটা না ঘটে, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু এটার জন্য পুরস্কৃত হবেন না। দিন শেষে মনে হবে যেন ওনার দায়িত্বটা বা রাষ্ট্র ব্যবস্থার পর না ওনার দায়িত্বটা উনি পালন করেন নাই। উনি যদি 31 দফায় যে কথাগুলো বলেছেন যে গণতন্ত্র এবং জবাবদিহিতার জায়গাটা আনবেন, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি দেখছি, আপনি দেখবেন এখন যে আদালতে যে সমস্ত পিপি নিয়োগ হবে, সব দেখা যাবে বিএনপির লোক, স্কুল কমিটিগুলো, কলেজ কমিটিগুলো সবগুলো বিএনপির লোক। তো যদি আপনি এটাই করবেন, তাহলে আপনি নির্বাচনী ঘোষণার সময়, ইশতেহারের সময় বলতেন যে আমরা আমেরিকান স্টাইলে আমরা যখন ক্ষমতায় যাব, আমাদের দলের সব লোকগুলোকে নিয়ে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব গোলাম মাওলা রনি, রাজনীতিতে বক্তব্য পাল্টা বক্তব্যের এক ধরনের প্রচলন তো রয়েছে। আমরা কখনো কখনো দোষারোপের রাজনীতিও দেখি, কখনো আবার তীর্যকভাবে আক্রমণ করতেও দেখি, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যে রাজনীতিতে গালিগালাজ, অশ্রাব্য স্লোগান, বক্তব্য, সেগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে এবং সেটি পৌঁছে গেছে সংসদেও। সংসদে অশ্লীল উপমা জামায়াত এমপির এবং সেই বক্তব্যকে এক্সপাঞ্জ করার নির্দেশ দিয়েছেন স্পিকার। একটু জানতে চাই যে শিষ্টাচার আর মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য আনা কতটা জরুরি? না, প্রথমত এটা কি হলো যে গত 2 বছর ধরে আমাদের সমাজে তো ইন জেনারেল কতগুলো অশ্লীলতা ঢুকে গেছে, এমন কতগুলো গালাগালি, এমন কতগুলো শব্দ, এমন কতগুলো অঙ্গভঙ্গি যেটা আমাদের এই সমাজে রাজনীতির অঙ্গনে রাজপথে ছিল না। ফলে পার্লামেন্ট তো রিপ্রেজেন্টেশন, ওখানে আমাদের সমাজের যত ভালো মানুষ আছে তাদের যেভাবে রিপ্রেজেন্টেশন আছে, একইভাবে যত মন্দ লোক আছে, মন্দ লোকেরও তো তারা প্রতিনিধি। বলেন তো, চোর কি ভোট দেয়নি? টাউট ভোট দেয়নি? মানে গুন্ডা বদমাইশ যারা আছে তারা কি ভোট দেয়নি? জেনাখোর, কার ব্যভিচার, মদখোর, সবাই তো ভোট দিয়েছে। ফলে ওই ভোটের একটা কারামত আছে, সেই কারামত অনুযায়ী দেখা গেল যে কখনো কখনো তাদের পোশাক আশাকে, আচার আচরণে, চালচলনে ওই ভোটারদের যে আকুতি, ভোটারদের যে চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স, এটা কখনো কণ্ঠে চলে আসে। ফলে ওখানে আসলে পার্লামেন্টের দিকে না তাকিয়ে তাকে যে পার্লামেন্টের বাইরে আসলে কি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে আমি মঞ্জু ভাই যে কথাগুলো বললেন, আমি সেই কথাগুলো নিয়ে একটু আমি মনে করি আলোচনা করা দরকার। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, পোশাক আশাক, সমস্ত কিছু যা কিছু আছে, এটা আমাদেরকে সবাইকে বিস্মিত করছে। আমরা অবাক হচ্ছি এবং অনেকে ধন্যবাদ দিচ্ছে যে না, এটা ভালো জিনিস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই যে সারপ্রাইজ হচ্ছে যে কোনো একটা বিষয়ে, এই সারপ্রাইজ হওয়াটাই হলো প্রধানমন্ত্রীর জন্য একটা ব্যর্থতা। কেননা তার কোনো কর্মে আমরা সারপ্রাইজ হব না, আমরা মনে করবো যে এটা আমাদের এক্সপেকটেশন, আমাদের প্রাপ্তি। এখন তিনি তার ব্যক্তিগত জীবনে আলু ভর্তা খান, ডাল খান, কুস্তাবাজি খান, কিংবা ধরেন অন্য যা কিছু খান, এটা এত বড় বাজেট, 9,30,000 কোটি টাকার বাজেটে, মানে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনাকে দাওয়াত করে নিয়ে ডিম খাইয়ে দিল বা ঢেঁড়স ভাজি খাইয়ে দিল, এটা আসলে মানে কোনো ইফেক্ট পড়ে না। বরং যেটা হয় সেটা হলো যে আমি সিঙ্গাপুরের লিক ওয়ান, সে যে চালু করেছিলেন যে বিষয়টি, তিনি তার মন্ত্রী এবং এমপিদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি স্যালারি দিয়ে রাখেন এবং তার অনেক টেকনোক্র্যাট মন্ত্রী আছে পৃথিবীর, ইভেন সিঙ্গাপুরে যে সবচেয়ে বড় বড় যে সিও, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে সিও, তাদেরকে ডাকেন যে তোমাদের বেতন কত, তাদের যে বেতন তার চেয়ে বেশি বেতন দিয়ে একজন মন্ত্রী তিনি পোষেন। তো এই যে একটা নিয়ম সিঙ্গাপুরে চালু করেছেন, ফলে আজ সিঙ্গাপুর এই পর্যায়ে চলে আসছে।
এখন আপনি যদি আপনার মন্ত্রীদেরকে বলেন যে আলু ভর্তা দিয়ে ভাত খাও, ডাল দিয়ে ভাত খাও, আপনার সামনে এক তো খাবে, বাইরে গিয়ে গলার মধ্যে আঙ্গুল ঢুকে বমি করবে, বমি করে গিয়ে আল রাজ্জাকে যাবে অথবা সেরাটনে যাবে, গিয়ে আরেক দফা খাবে, আর মনে মনে প্রধানমন্ত্রীকে গালাগালি করবে। তারপর শেষে তার সামনে কোট খুলবে, তার সবসময় সে কোট পরে থাকে, ভালো লাগে তার কোট পরতে, তাই পরে সে অনেক সুন্দর করে ধরেন ক্যানালের একটা কোট কিনেছে 5,000 ইউরো দেয়, 5,000 ইউরো দিয়ে একটা কোট কিনেছে, বাঁচবে ধরেন বয়স 60 বছর 70 বছর, আর 4-5 বার সে পড়তে পারবে জীবনের কোটটা। তো সেই কোট সে করলো কি, পরে গেছে সুন্দরভাবে, দেখলো প্রধানমন্ত্রী কোট পরে নাই, সে কোটটা খুলে দেখা গেল যে পাশে কারোর কাছে দিছে, কোট একটু ময়লা লেগে গেছে, সে প্রধানমন্ত্রীকে গালাগালি করলো কতক্ষণ, ওই কোট যার কাছে রাখছে তার কখন গালাগালি করলো। এতে করে হয় কি, সামাজিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ভারসাম্য এগুলো নষ্ট হয়ে যায়। এগুলো আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবে তার মতো চলতে থাকা উচিত। আর হলো এখানে যেটা আছে যে আমাদের রাষ্ট্রের এই মুহূর্তে কতিপয় গুরুত্বপূর্ণ জিনিস, ফার্স্ট থিং হলো পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে, মন্ত্রী তার পক্ষে কথা বলছেন, ইউনিয়ন সেই নিজের ছেলের নামে ইউনিয়নের নাম হয়ে যাচ্ছে, বলছেন এটা অলৌকিক। এখন এই ভদ্রলোক অলৌকিক শব্দটা কেন ব্যবহার করেন, লেখাপড়া কোন পর্যন্ত আই ডোন্ট নো। অলৌকিক শব্দটা খুবই আপত্তিকর। অলৌকিক যে জিনিসগুলো ঘটে কারো ক্ষেত্রে যখন ঘটে, তখন সেখানে কিয়ামত হয়ে যায়, সেখানে গজব হয়ে যায়, অথবা সেখানে মানুষের কোনো মানে করণীয় কিছু থাকে না। যেখানে মানুষের করণীয় কিছু থাকে না, পিছন থেকে ফেরাউন আসতেছে বিরাট সৈন্যবাহিনী নিয়ে, হযরত মুসা আলাইহিস সালামের সামনে অলৌকিক ঘটনা কি, আস্তে সে লাঠি দিয়ে সমুদ্রে এটা আঘাত করলো, নীল নদ 2 ভাগ হয়ে গেল, নীল নদের উপকূলে ভূমধ্য সাগর 2 ভাগ হয়ে গেল। এগুলো অলৌকিক, মানে যে মিরাকেল আল্লাহ রাব্বুল আলামিন ঘটান। তা আল্লাহর কি দুনিয়াতে অন্য কোনো কাজ নাই? সে বগুড়ার শিবগঞ্জে গিয়ে 2টি ইউনিয়নের নাম গিয়ে ওখানে দিয়ে আসছে অলৌকিকভাবে মন্ত্রীর 2 ছেলের নামে। তো এই সমস্ত কথাবার্তা এগুলোকে কি বলবেন বলেন অবস্থা। তো এবং তারা এই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত, তার নিজের এলাকার লোকজন আছে, ফলে এইগুলো নিয়ে সরকার রাষ্ট্রের কিন্তু পচার সম্মুখে পা কাটে। এর আগের বার 2001 সনেও কিন্তু দেখেন বিএনপির কিন্তু পচার সম্মুখে পা কাটছে, ভীষণ রকম পচার সম্মুখে পাচ্ছে। শেখ হাসিনার জমানাতে ধরেন যারা টাকা পয়সা মানে এদিক ওদিক করছে তাদের কিন্তু পচার সম্মুখে না, তারা ঠিকই ধরেন একজন এসালন বলেন, সালমান এফ রহমান বলেন, অন্যান্য যারা বলেন, তারা কিন্তু কেউ পচার সম্মুখ না, খাইছে বাপের বেটার মতো, পাচারও করছে বাপের বেটার মতো, থাকছেও বাপের বেটার মতো। এইভাবে কোনো একটা ইউনিয়ন পরিষদের মানে গ্রামের নাম দিতে গিয়া সে কখনো শেখ হাসিনার জমানার হয়নি। ফলে এই জমানাতে কি হচ্ছে, আমরা শরৎচন্দ্রের বইতে পড়েছিলাম যে এরকম একটা ঘটনায় শাহাজি মানে শ্রীকান্ত উপন্যাসে, তো সে খেতেও পারলো না, একটা নারীর কাছাকাছি গেছে ভোগ করার জন্য, কিন্তু এর মধ্যে গ্রামবাসী হাতে নাতে ধরে তাকে আচ্ছা মতো পিটনি দিছে। তো সে বললো যে আমার কী হলো, আমার জাতও গেল পেটও ভরলো না, তো আমি কিছু পাইলামও না, মায়েরও খেলাম। এখন এখানকার যে অবস্থা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এখন এমন সব ঘটনাগুলো সামনে চলে আসছে যে এই সরকারকে এখন সবাই বলছে মাটি খেকোর সরকার। এই গ্রামগঞ্জে ভালো জায়গায় খাল কাটা শুরু করে দিচ্ছে এবং সেই মাটিগুলো নিয়ে বিক্রি করে দিচ্ছে কোথায়, সেই ইটের ভাটাতে। ফ্যামিলি কার্ড দেবে, সেই ফ্যামিলি কার্ড দিতে গিয়ে নাকি কোন মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেগুলো আবার পার্লামেন্টে আলাপ আলোচনা করা হচ্ছে। তা আপনি বুঝছেন যে পচার সময়কে কীভাবে পা কাটছে, যেখানে 16 লক্ষ কোটি পাচার হয়ে গেল, টু শব্দ হলো না, আর এখানে 2000 টাকার একটা ফ্যামিলি কার্ড দিতে গিয়া আপনি এক নারীকে ধর্ষণ করে ফেলতেছেন এবং সেই দায়িত্ব আসতেছে প্রধানমন্ত্রীর উপরে। আর প্রধানমন্ত্রী সেই দায়িত্ব থেকে বাঁচার জন্য এখন তার দলের লোকরা মোতা বিয়ে সুতা বিয়ে এগুলো সব কোথা থেকে টাইনে টেনে নিয়ে আসছে। এগুলো সব আস্তে আস্তে এখন মনে করেন মামুনুল হকের মোতা বিয়ে নিয়ে কথা আপনি বলবেন, মামুনুল হকের কি মুখ নাই? সে যখন আরও অনেকের মোতা বিয়ে নিয়ে এইভাবে বলা শুরু করলো, বড় বড় মানুষদের মোতা বিয়ে নিয়ে, আপনি দেখবেন কাপড় চোপড় থাকবে না অনেকের। তো সেই জায়গাতে কিন্তু সবাই এগুচ্ছে, সবার কিন্তু পচার সামগ্রী পাকাটার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সংসদে আরেকটি বিষয় লক্ষ্য করলাম, জনাব গোলাম মোল্লা রনি বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা জামায়াত এমপির জন্ম 1981 সালে এবং পরে খোঁজ নিয়ে জানা গেল তার বাবা জীবিত। সংসদে এ ধরনের অসত্য তথ্য উপস্থাপন আসলে কি বার্তা দেয়? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RIC's টিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মোল্লা রনি, বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা জামায়াত এমপির জন্ম 1981 সালে এবং পরে খোঁজ নিয়ে জানা গেল তার বাবা বেঁচে আছেন। এই যে সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হলো, এটা আসলে কি ইঙ্গিত দেয়?
এটা অনেকগুলো ইঙ্গিত দেয়। উনি আবার এটা বলছে যে পার্লামেন্টে সেদিন বক্তব্য দিতে গিয়ে আমার কি হয়েছিল, আমার কোনো কিছু, হ্যাঁ বলছে মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা সে ভুলে গেছে সে কি বলছে। এখন আসলে 81 সনে না, আমার 81 সনে আমি বিয়ে করেছি 86 সনে 1986-এ। তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেটা আমি যদি আর বছর 5 আগে বিয়ে করতাম, ছেলেটা হয়তো আমারই ছেলে হয়ে যেত আর কি। তো যার জন্য বারবার তার দিকে তাকিয়ে শুধু আমার বড় ছেলেটার কথা মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, বাচ্চা ছেলে না হয়, এটা ভুল করেছে, টেক ইট, এটা ভুলে যান। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আমাদের সমাজে দুটো শ্রেণী হয়ে গেছে। একটা শ্রেণীর ফান্ডামেন্টাল তারা রাজনীতি করছে, যাদের বেসিক ফাউন্ডেশন সেটা হলো রাজাকার, আলবদর, আশামস এবং অ্যান্টি লিবারেশন ফোর্স। মানে তাদের মতাদর্শ বীজ যেটা, সেটা হলো অ্যান্টি লিবারেশন, মুক্তিযুদ্ধ বিরোধী তাদের বীজ। আর সেই বীজ থেকে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেটা হলো রাজাকার, আলবদর, আশামস, এই শব্দগুলো তৈরি হয়েছে। এখন সমস্যা হলো সেই বীজটা তারা ধরে রাখছে এখনো পর্যন্ত, কিন্তু ওখান থেকে যে ফলগুলো হয়েছে এগুলো তারা আর ওন করতে চাচ্ছে না। ফলে যে কোনো জামাতের লোকের যদি আপনি বলেন তুই রাজাকার, এর সঙ্গে সঙ্গে রাগ হয়ে যাবে, রাগে বলে তোকে মেরে ফেলবো, গলার টিপ দিয়ে মেরে ফেলবো। কিন্তু যদি আপনি কোনো রাজাকারের কোনো লোকের যদি ভাই শুনলাম যে আপনার বাপ নাকি মুক্তিযোদ্ধা ছিল, সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে বসিয়ে 2 বেলা খাওয়াবে, পোলাও কোরমা খাওয়াবে, বলে যে আপনি এই সত্য কথাটা জানলেন কোত্থেকে? হ্যাঁ, আপনি এই যে আমার বাপ যে মুক্তিযোদ্ধা ছিল এটা আপনি জানলেন কী করে? হোয়াট ডাস ইট মিন? ইট মিনস যে আমাদের দেশে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, ইটস এ গ্লোরিয়াস হিস্ট্রি, এটা একটা লিগেসি, এটা ঐতিহ্য, এটাকে সবাই ধারণ করতে চাচ্ছে। এমনকি এটার বিরুদ্ধে যারা কাজ করছে তারাও এটাকে ওন করতে চাচ্ছে। ফলে ওই যে যিনি জামাতের সংসদ সদস্য, যার বাবা জীবিত আছে, হয়তো তিনি মুক্তিযুদ্ধ করেননি বা তিনি ওই সময় হয়তো রাজাকার ছিলেন, মুসলিম লীগ ছিলেন, কিন্তু এত কিছু করার পরেও তিনি যে এই মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হতে চাচ্ছেন, রাজাকারের নাতিপুতি হওয়ার চাইতে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হতে চাচ্ছেন, এই জন্য যারা প্রো লিবারেশন ফোর্স, তাদের সবারই উচিত ওই মাননীয় এমপি মহোদয় যিনি আছেন তাকে এবং তার বাবাকে অ্যাটলিস্ট 10 মণ দুধ দিয়ে গোসল করানো, গোসল করিয়ে তাদেরকে স্বগোত্রে নিয়ে যে আপনারা যা কিছু করেছেন, উই হ্যাভ ফরগেটেন এভরিথিং, কাম, আপনি মুক্তিযুদ্ধ হয়েছেন, অসুবিধা কি? এত ভুয়া মুক্তিযুদ্ধকে আমরা সার্টিফিকেট দিয়েছি। তো একজন লোক সংসদে গেছে, যেখানে সংসদে যাওয়ার পরে সেই লোক মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তান হতে চাচ্ছে, নাতিপুতি হতে চাচ্ছে। সন্তান হলে তো সমস্যা নাই, কিন্তু শহীদের সন্তান হয়েছে। আচ্ছা ঠিক আছে, শহীদের সন্তান হয়েছে, এখন অনেক কিছু আছে তো এখানে, শহীদের সন্তান মেনে নেন না, ধরেন মরে গেছে, এখন সবগুলো ব্যাপার আছে। এখন যে বাবা আছেন, এখন সে বাবা ধরেন, তার বাবা ধরেন কোনো কারণে মরেই গেছে, হয়তো বা এখন যে কোনো মানে অনেক কথা তো আছে, যে কথা আসলে মাননীয় সংসদ সদস্য বলে ফেলছেন সত্য কথাটা, কিন্তু এখন বাস্তবে আসল কথাটা বলতে পারছেন না। তো সেই আসল কথাটা ওই পর্যন্ত থাকুক। মূল ব্যাপারটা হলো তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হতে চাচ্ছেন, তিনি একজন শহীদের সন্তান হতে চাচ্ছেন, এবং ওই পরিচয়টা ধারণ করে তিনি গর্ব অনুভব করতে চাচ্ছেন। হ্যাঁ, তো সেই ঠিক থেকে যেমন আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, নিজে হয়তো কেরানির চাকরি করি, পিয়নের চাকরি করি, দারোয়ানের চাকরি করি, কিন্তু আমরা বলে বেড়াই যে আমার বংশ সৈয়দ বংশ, একটা সময় আমার দাদা মুঘল দরবারে চাকরি করত, আমার অমুক অমুক অমুক, এভাবে বলি। তো সেই দিক থেকে মুক্তিযুদ্ধের মতো এত বিশাল একটা ইতিহাস, সেই ইতিহাসের ধরেন 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন, এখানে কত মানুষ, দেশের কোটি কোটি মানুষ 1 ঘন্টার জন্য হইলেও মানে সে মুক্তিযুদ্ধে সেই দৃশ্য দেখেছে, এরকম কোটি কোটি মানুষ আছে। তো সেখানে একজন এই প্রজন্মের সংসদ সদস্য যেন তেন ব্যাপার না তো, তো সেই সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, আমরা তাকে মেনে নিলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। মুজিবুর রহমান মঞ্জু, জামায়াত এমপি তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলছেন। জামায়াতের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে দায় রয়েছে, সেখান থেকে দায় মুক্তি পাবার জন্যই কি এই বক্তব্য, নাকি স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে প্রমাণের প্রচেষ্টা, যেমনটি বলছিলেন জনাব গোলাম মাওলা রনি? এটা একটা হীনমন্যতা। এটা আমি আগেও এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, দেখেন যে জামাতের যেই বয়ান 71 সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে, জামাতের বয়ান হচ্ছে যে 71 সালে জামাত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এবং স্বাধীনতার যেই মানে স্বপ্নটা ছিল বা বাংলাদেশ স্বাধীন হওয়ার যে প্রস্তাবনাটা ছিল, এটা জামাত বিরোধিতা করেছে। এটা একটা পার্ট, এবং এই বিরোধিতা করাটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, এই জায়গাটায় জামাত এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থানে যায় নাই। না গিয়েই কিন্তু অনেক দিন পরে এসে আমরা দেখছি যে জামাত মুক্তিযুদ্ধকে ওন করা শুরু করেছে। তারা বলছে যে হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান জানাই, মুক্তিযুদ্ধের শহীদদেরকে আমরা সম্মান করি,
এখন আপনি দেখবেন জামাতের পার্লামেন্টেও জামাত বলেছে আমাদের দলে মুক্তিযোদ্ধা আছে। তার মানে হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধকে তারা একসময় যেটা মনে করত যে এটা দেশের জন্য ষড়যন্ত্র হয়েছে, ভুল হয়েছে, এখন তারা সেটাকে একটা গৌরবোজ্জ্বল জায়গায় এসে তারা সেটাকে অন করছে। কিন্তু জামায়াতের এই অবস্থান পরিবর্তন কি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য? এটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হোক অথবা বাধ্য হয়ে হোক অথবা একটা ঐতিহাসিক জায়গায় যে নিজেরা যে ভুল করেছে, ভুলটা স্বীকার করতে পারছে না কিন্তু মনোজগতের বাইরে এসে সেটাকে গ্রহণ করে নিচ্ছে, এটা হতে পারে। এটা সমাজতত্ত্বে বা আমাদের মনোজগতের জায়গায় যেটা হয় যে আপনি যে জিনিসটা বলতে পারছেন না, ওই যে আপনি দেখবেন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা গান আছে, প্রাণ চায় চক্ষু না চায়, ঠিক আছে? তো হাক মরি লজ্জায় একটা গান আছে না, এটা কিন্তু ফিলোসফিক্যাল একটা কথা, আমাদের মনের মধ্যে এই দ্বিধাটা কাজ করে। আমি মুক্তিযুদ্ধ দেখবেন সবাই হয়তো বলতে চায় যে আমি মুক্তিযুদ্ধের শক্তি, আমি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি, কেউ কেউ শিশু মুক্তিযোদ্ধা পর্যন্ত দাবি করছে, শিশু মুক্তি, এই যে আপনি যেটা বললেন আর কি। এখন দেখেন আরো সমস্যা যেটা হয় রাজনীতিবিদদের, আসলে আমি যেটা বলছি একটা কিন্তু ক্রান্তিকাল যাচ্ছে এখন। সে ক্রান্তিকালটা কি, একটা সময় কেউ একটা মিথ্যা দাবি করে পার পেয়ে যেত। এখন দেখেন ওই যে সংসদ সদস্য সে বলেছে আমার বাবা এবং আমার দাদা শহীদ মুক্তিযোদ্ধা, এটার সাথে সাথে কিন্তু মিডিয়া হোক সোসাইটি হোক তারা কিন্তু খোঁজ খবর নিয়ে বের করে ফেলেছে, খোঁজ করে বের করে ফেলেছে যে ওনার বাবা জীবিত আছেন এবং ওনার বাবা শহীদ হন নাই, ঠিক আছে? এখন উনি এটা বললেই হতো যে এটা আমার মানে হয়তো কথা বলার ক্ষেত্রে ভুল হয়েছে, বলার ক্ষেত্রে ভুল হয়েছে। উনি এখন বলছেন আমার মাথা ব্যথা করছিল, আমি আসলে অসুস্থ ছিলাম, নানা ধরনের কথা বলছেন। এই জায়গাগুলো রাজনীতিবিদদেরকে আরো দুর্বল করে ফেলে, ঠিক আছে? একই রকম অনেক ভুল কিন্তু আমরা দেখছি সরকারি দলের লোকেরাও করছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুটো জায়গায় স্ক্রিপ্ট পড়তে গিয়ে, ওনার লিখা বক্তব্য পড়তে গিয়ে দুটো ভুলও করেছেন। এই ভুলকে উনি আবার জাস্টিফাই করতে যান না। আমার কথা হচ্ছে যেটা ভুল সেটাকে ভুল স্বীকার করে নিতে হবে। সেটা হয়তো ওনার প্রিন্টিং মিস্টেক হতে পারে, সেটা ওনার পড়ার সময় ভুল হতে পারে, এটা হতেই পারে, ভুল মানুষের হতেই পারে, তো কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে একজনের ভুলকে যখন আপনি কঠিনভাবে নেবেন আর নিজের ভুলটাকে কঠিনভাবে নেবেন না। যেমন আমি মনে করি জামাতের পক্ষ থেকে এই সংসদ সদস্যকে শোকজ করা দরকার ছিল দুটো কারণে। একটা হচ্ছে এই কথার মধ্য দিয়ে কিন্তু জামাতের রাজনৈতিকভাবে একটা ক্ষতি করেছেন উনি, যে জামাতের লোকেরা সত্যবাদী হন, সত্য কথা বলেন, উনি সত্য কথা বললেন না। এবং ওর ব্যাখ্যা থেকে জামাতের ইন্টারনাল একটা ব্যাখ্যা আসা উচিত যে আসলে উনি অসুস্থ ছিলেন বা উনি বলার সময় ভুল করেছেন কিনা। এবং জামাতের পক্ষ থেকে তার এমপিদেরকে সতর্ক করা দরকার ছিল। যেমন এই যে আজকে লিডার অফ দি অপোজিশন নিজে স্বীকার করেছেন যে আমাদের এমপি এই মাইক্রোওয়েভ ওভেনের কথা, পর্দার কথা বলেছেন, এটা উনি এখানে না বলে ওখানে বললে ভালো হতো। আমার কথা হচ্ছে যে আমি যখন সরকারি দলের একটা ভুল পাচ্ছি, আপনি দেখবেন যে দুটো ঘটনা আমার চোখের সামনে পড়েছে। একটা হচ্ছে জেবা আমিন নামে একজন পার্লামেন্টের সদস্য, উনি বক্তব্য রাখার সময় বাংলা ইংরেজি মিক্স করে কথা বলেছেন, এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে, ট্রল হয়েছে। আবার জামাতেরই একজন সংসদ সদস্য আপনার মার্দিয়া মমতাজ, উনাকে সম্পর্কে উনার অপোজিশন থেকে ট্রল করা হয়েছে, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে আমার বিপক্ষের জনকে আমি যখন ট্রল করছি তখন আমি খুব সুখ পাচ্ছি, আমার পক্ষের জনকে যখন অন্যরা ট্রল করছে তখন আমি ব্যথিত হচ্ছি। এই জায়গাটা রিপিটেডলি, আপনি যে কথাটা বলেছেন, রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে। বাজে শব্দ ব্যবহার করা, অপমানজনক কথা বলা, গালিগালাজ করা, এটা আমি পার্লামেন্টে আমি দাবি করব পার্লামেন্টে পজিশন এবং অপোজিশন মিলে আপনারা ঠিক করেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর রহমান মঞ্জু, ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।